ক্যালেন্ডারে মার্ক করে নাও সেপ্টেম্বর মাসের 20 তারিখ। যদিও আমাদের ভারতে সেটা হবে সেপ্টেম্বর মাসের 21 তারিখ, মানে 21শে সেপ্টেম্বর রবিবার। সেই দিন লাগতে চলেছে যুদ্ধ, লড়াই 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 হবে। কেন হবে সেটাই বলবো ভিডিওতে, তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু যুদ্ধ নিয়ে কথা বলার আগে আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি দাদার একটু কথা বলা যাক। তো কোডি দাদাকে কি আমরা ক্ল্যাশ ইন প্যারিসে দেখতে পাবো? দেখো, যেইভাবে ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে কোডি রোডসের ফিউড শুরু হয়েছে, সেই অনুযায়ী তো ক্ল্যাশ ইন প্যারিসে তাদের ম্যাচ হওয়া উচিত, কিন্তু দেখে মনে হচ্ছে পসিবিলিটি কম। তার কারণ হচ্ছে এই ম্যাচটাকে হয়তো ক্ল্যাশ ইন প্যারিসে নাও রাখা হতে পারে। কেন সেটা নিয়ে একটু পরে কথা বলছি, কিন্তু তার আগে বলা যাক যে আমাদের কোডি দাদা এখন করছেটা কি। তো যেমন তোমরা সবাই জানো, আমি তোমাদের বলেছিলাম যে এই সেপ্টেম্বর মাসে একটা মুভির শুটিং শুরু হবে, যেই মুভিতে আমাদের রোমান রেইন্স আর কোডি রোডস দুজনই আছে। তো আমাদের রোমান রেইন্স হতে চলেছে সেই মুভির ভিলেন, যার ক্যারেক্টারের নাম হচ্ছে আকুমা। তো তেমন আমাদের কোডি রোডসও আছে, যার ক্যারেক্টারের নাম হতে চলেছে গায়েল। এবার সেই গায়েলের ক্যারেক্টারের জন্য সম্ভবত শুটিং শুরু হয়ে গেছে, বা কোডি রোডস তার প্রিপারেশন শুরু করে দিয়েছে। কারণ রিসেন্টলি কোডি রোডসের একটা ছবি সামনে এসেছিলো, মানে কোডি রোডসের ঠিক না, কোডি রোডসের ছায়ার একটা ছবি সামনে এসেছিলো, যেখানে তোমরা যদি কোডি রোডসের চুলের দিকে খেয়াল করো, তাহলে সেটা যে স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ঠিক এই ক্যারেক্টার গায়েলের স্টাইলের মতোই। তো আমরা বলতে পারি কোডি রোডস পুরো তোড়জোড় শুরু করে দিয়েছে, বা হয়তো শুটিং শুরু হয়ে গেছে, আই ডোন্ট নো। কিন্তু যাই হোক না কেন, মেবি কোডি রোডস সেখানে ব্যস্ত থাকতে পারে, বা কোনো একটা কারণে আমার মনে হচ্ছে ক্ল্যাশ ইন প্যারিস কোডি রোডস মিস করতে পারে। কারণ তারপর যখন সেপ্টেম্বর মাস আসতে চলেছে, তখন তো আমাদের রোমান রেইন্স মিস করবে। কারণ যেমন বলেছিলাম, সেপ্টেম্বর মাসে পুরো 1 থেকে 26শে সেপ্টেম্বর অবধি রোমান রেইন্স এই মুভিটার কাজেই ব্যস্ত থাকবে। তো যাই হোক না কেন, এটা কোডি রোডসকে একটা ছোটো আপডেট ছিল। তো বলো তোমরা এই মুভিটার জন্য তোমরা এক্সাইটেড কিনা? আমাদের ভারত থেকেও একটা ক্যারেক্টার আছে, মানে আমাদের যে ভারতের বিদ্যুৎ, আমাদের অ্যাকশন হিরো, সেও এই মুভিতে একটা ক্যারেক্টার করছে। নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু তোমরা এই মুভির কাজটা গিয়ে দেখতে পারো, বিদ্যুতেরও একটা রোল আছে। তো প্রাউড ফিল হচ্ছে বিদ্যুতের জন্য যে সে এখন হলিউডে গিয়ে কাজ করছে। ভালো ভালো। তো দেখা যাক মুভিটা আগে আসুক, আর তোমরা এই মুভিটা নিয়ে এক্সাইটেড কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। স্ট্রিট ফাইটার। এবার আজকের ভিডিওর আসল টপিকে আসা যাক। তো যেমন আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সামনে ডাব্লিউডাব্লিউই আর AEW হেড টু হেড আসতে চলেছে, কারণ সেপ্টেম্বর মাসের 20 তারিখে হতে চলেছে AEW অল আউট পেপার ভিউ, আর তারই হেড টু হেড কম্পিটিশনে আসতে চলেছে ডাব্লিউডাব্লিউর একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট। কিন্তু তখনও অবধি সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টের নাম কি হবে পুরো শিওর শট কিছু বলা যাচ্ছিল না, কিছু স্পেকুলেশন ছিল। কিন্তু এখন অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ এটা অ্যানাউন্স করে দিয়েছেন। আমি আগের ভিডিওতেও তোমাদের যে নামটা বলেছিলাম, সেই নামটার সাথেই ডাব্লিউডাব্লিউ গেছে, কারণ সেপ্টেম্বর মাসের 20 তারিখে হতে চলেছে ডাব্লিউডাব্লিউর প্রিমিয়াম লাইভ ইভেন্ট রেসল পালুজা। এবার যেমন তোমাদের এটাও আমি বলেছিলাম যে এই নামটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এই নামটা একটা পুরনো পেপার ভিউ থেকে নেওয়া হয়েছে, যেটা ছিল একটা ECWর পেপার ভিউ রেসল পালুজা। সেটাকেই আবার ফিরিয়ে আনা হচ্ছে ডাব্লিউডাব্লিউ রেসল পালুজা করে। তো এই যে রেসল পালুজা হতে চলেছে, এটা যেহেতু হেড টু হেড যাচ্ছে AEWর অল আউটের সাথে, তাই ডাব্লিউডাব্লিউ এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে বিশাল বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট বানাতে চলেছে। আর শুধুমাত্র AEWর সাথে হেড টু হেড যাচ্ছে বলে না, তার পেছনে আরেকটাও কারণ আছে। তার পেছনে আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে এই যে রেসল পালুজা হবে, এইটা হতে চলেছে প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা হতে চলেছে ESPN থেকে। কারণ যেমন কিছুদিন আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে এখন থেকে আমেরিকায় ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট আসবে এক্সক্লুসিভলি অন ESPN। আমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, আমরা নেটফ্লিক্সেই দেখতে পাবো, কিন্তু যারা USA থেকে দেখবে তাদেরকে ESPNই দেখতে হবে। আর এই ডিলটা পরের বছর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিছুটা আগিয়ে এনেছে ডাব্লিউডাব্লিউ। আর এই যে সেপ্টেম্বর মাসের 20 তারিখে রেসল পালুজা হবে, এটাই হতে চলেছে প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা আসতে চলেছে ESPN নেটওয়ার্কে। এবার তোমরা ভাবো, আমাদের মধ্যে যারা যারা আমরা কান্নাকাটি করি যে আমাদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে ডাব্লিউডাব্লিউ দেখতে হচ্ছে, তারা কতটা লাকি। কারণ আমরা শুধুমাত্র নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েই স্ম্যাকডাউন, NXT, এমনকি ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাচ্ছি। এবার তোমরা ভাবো যে তোমরা আমেরিকার বাসী, মানে আমেরিকায় থাকো। এবার তাহলে তোমাদের কতগুলো সাবস্ক্রিপশন নিতে হবে চিন্তা করো। ডাব্লিউডাব্লিউ দেখার জন্য তোমাদের নিতে হবে নেটফ্লিক্স, NXT দেখার জন্য তোমাদের নিতে হবে CW নেটওয়ার্কের সাবস্ক্রিপশন,
স্ম্যাকডাউন দেখার জন্য তোমাদেরকে নিতে হবে ইউএসএ নেটওয়ার্কের সাবস্ক্রিপশন, এনএক্সটির প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো দেখার জন্য তোমাদের নিতে হবে পিককের সাবস্ক্রিপশন, স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখার জন্য তোমাদের নিতে হবে পিককের সাবস্ক্রিপশন, আর এখন ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখার জন্য তোমাদের নিতে হবে ইএসপিএন এর সাবস্ক্রিপশন। মানে 6টা নেটওয়ার্ককে তোমাকে, মানে পিকক তো দুবার বলেছি, মানে 5টা নেটওয়ার্ককে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে শুধুমাত্র ডাব্লিউডাব্লিউর কন্টেন্টকে এনজয় করার জন্য। আর সেটা তো খুব একটা সস্তা পড়বে না সবার পক্ষে। তো তোমরা ভাবো যে সেই তুলনায় আমরা কতটা লাকি যে আমরা শুধুমাত্র নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েই ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা কন্টেন্টকে এনজয় করতে পারছি। তো সত্যি যারা এটা নিয়েও কান্নাকাটি করি আমরা, আমি শুধু ভাবি যে আমরা যদি আমেরিকায় থাকতাম তাহলে আমাদের কী হাল হতো। যাই হোক না কেন, এটা তো ডাব্লিউডাব্লিউ এখন করে ফেলেছে, আর কি করা যাবে। ফ্যান্সদের কথা বা ফ্যান্সদের পকেটের কথা ডাব্লিউডাব্লিউ চিন্তা করেনি, তো আমরাও আর এই বিষয় নিয়ে বেশি চিন্তা করে কী বা করবো। কিন্তু এবার আবার টপিকে ফিরে আসা যাক, যে রেসেল পালুজা এটাকে কিভাবে ডাব্লিউডাব্লিউ একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট বানাতে চলেছে। তো এই যে ভিডিও শুরুতে আমি তোমাদের বলছিলাম যে আমাদের কোডি দাদা, মানে কোডি রোডস আর ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচ হয়তো সম্ভবত আমরা ক্ল্যাশ ইন প্যারিসে দেখতে পাবো না, তার কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউ যে কনসেপ্টে চলছে সেটা হচ্ছে রেসেল পালুজাকে ডাব্লিউডাব্লিউ একটা 2 মেন ইভেন্টের শো বানাবে, মানে 2 রাতের না, 2টো মেন ইভেন্ট, মানে রেসেল পালুজায় 2টো মেন ইভেন্ট করার কথা ডাব্লিউডাব্লিউ চিন্তাভাবনা করছে। এবার সেই 2টো মেন ইভেন্ট কি, একটা মেন ইভেন্ট হতে চলেছে জন সিনার, আর একটা মেন ইভেন্ট করতে চলেছে কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচ। আর কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ার যদি রেসেল পালুজায় হয় তাহলে এটা সম্ভাবনা খুব কমই আছে যে কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ার আমরা ক্ল্যাশ ইন প্যারিসে দেখতে পাবো। হ্যাঁ, করাতেই পারে যে ক্ল্যাশ ইন প্যারিসেও হলো, তারপরে রেসেল পালুজাতেও হলো, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো ক্ল্যাশ ইন প্যারিসে এই ম্যাচটা হবে না, আমরা ডিরেক্ট রেসেল পালুজাতে গিয়ে দেখতে পাবো, যেহেতু এটাকে একটা মেন ইভেন্ট করার কথাও ভাবছে ডাব্লিউডাব্লিউ। মানে একটা শো 2টো মেন ইভেন্ট, আগেও আমরা দেখেছি ব্যাকল্যাশে হয়েছিল 3টে মেন ইভেন্টের শো ছিল, মেবি 3টে না 2টো। তো সেইভাবেই রেসেল পালুজাতেও 2টো মেন ইভেন্টের কথা ডাব্লিউডাব্লিউ ভাবছে। এবার একটা মেন ইভেন্ট তো তাহলে ফিক্স হয়ে গেল যে কোডি রোডস আর ড্রিউ ম্যাকেন্টায়ার, কিন্তু আরেকটা মেন ইভেন্টে তাহলে কী হতে চলেছে? তো যেমন বললাম জন সিনা তো থাকছেই, আর জন সিনার সাথে ডাব্লিউডাব্লিউ এমন একজনের ম্যাচ করাতে চাইছে যার সাথে কিনা জন সিনা গত 10 বছরে ফাইট করেনি বা ম্যাচে কম্পিট করেনি। এবার সেটা কে হতে পারে একবার ভাবো। আর এখানে সবথেকে বড় নাম যেটা উঠে আসছে সেটা হলো আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। তো জন সিনার ব্রক লেসনারের যেই ম্যাচটা এতদিন ধরে পেন্ডিং হয়ে আছে, বা সামার স্ল্যামে ব্রক লেসনারের অ্যাটাকের পর যেই ম্যাচটা আমরা ভাবছিলাম আমরা হয়তো ক্ল্যাশ ইন প্যারিসে দেখতে পাবো, সেই ম্যাচটাকে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ রেসেল পালুজাতেই বুক করতে পারে। আর তার 2টো কারণ, এক হচ্ছে এই শোটাকে বড় বানাতে হবে, যেহেতু ESPN এর প্রথম শো এটা, আর আমরা দেখেছিলাম নেটফ্লিক্সের প্রথম শোটাকে ডাব্লিউডাব্লিউ কতটা বড় বানানোর চেষ্টা করেছিল, সিমিলারলি এই শোটাকেও ততটা বড় বানানোর ডাব্লিউডাব্লিউ চেষ্টা করবে। তার সাথে সাথে যেহেতু এর কম্পিটিশনে AEWর অল আউটও আছে, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ নিজেদের তরফ থেকে অল আউট যেতে চলেছে। সেই কারণে জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ এই প্রিমিয়াম লাইভ ইভেন্টেই ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করতে পারে। কিন্তু এখানে আরেকটা সাইডও আছে, সেটা হচ্ছে এরকমও রিপোর্ট আসছে যে যদি ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে অ্যানাউন্স করে দেয় তাহলেও ডাব্লিউডাব্লিউর যে ক্রিয়েটিভ টিম তারা একটা বিষয় নিয়ে একটুখানি দ্বন্দ্বে আছে, সেটা হচ্ছে এই ম্যাচে জেতাবেটা কাকে। কারণ দেখো, জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর চলছে, তার সাথে সাথে জন সিনাকে সুপার সিনার মতো দেখাচ্ছে, তো সেই কারণে জন সিনাকে খুব একটা সহজে এখন ব্রক লেসনারের সামনে হারাতে পারবে না। আবার অপর দিক থেকে এটা হলো ব্রক লেসনার, আর ব্রক লেসনার জন সিনার পরেও ডাব্লিউডাব্লিউতে বেশ কিছুদিন থাকতে চলেছে, মানে জন সিনার তো এই বছরই লাস্ট, কিন্তু ব্রক লেসনার তো পরের বছরও থাকতে চলেছে। তো ব্রক লেসনারকেও কি জন সিনার সামনে উইক দেখাবে ডাব্লিউডাব্লিউ? এই কারণে ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ টিমও একটু দ্বন্দ্বে পড়ে গেছে যে ম্যাচটা যদি একান্ত হয়ে যায় তো ম্যাচে জেতাবে কাকে, বা উইনার কাকে সিলেক্ট করবে ডাব্লিউডাব্লিউ, বা কাকে জেতানো উচিত, এই নিয়ে একটু প্রবলেমে আছে আর কি ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ টিম। যাই হোক না কেন, সেটা তাদের মাথা ব্যথা, আমরা মাথা ব্যথা করে কী বা করবো। কিন্তু হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে তোমরা কাকে জিততে দেখতে চাও এই ম্যাচে, মানে এই ম্যাচটা যদি একান্ত হয়, মানে হবে তো নিশ্চয়ই, যদি রেসেল পালুজাতেই হয় তবে কাকে দেখতে চাও। আর যেমন আগের ভিডিওতে বলেছিলাম, এটা হলে একটা স্টিপুলেশন ম্যাচ হতে পারে, যেমন লাস্ট ম্যান স্ট্যান্ডিং, হেল ইন আ সেল বা আই কুইট, এই টাইপের কোনো একটা ম্যাচ হতে পারে, যার মধ্যে একদম ফ্রন্ট রানার হচ্ছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, যেটা ব্রক লেসনারেরও ফেভারিট ম্যাচ। তো সেই কারণে যদি কোনো স্টিপুলেশনের ম্যাচ হয় তাহলে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ এটা হতে পারে। তো এইভাবে রেসেল পালুজাকে নিয়ে ডাব্লিউডাব্লিউর বড় বড় প্ল্যান আছে, আর ডাব্লিউডাব্লিউর কাছে যখন বড় প্ল্যান আছে তখন আমরা এইটুকু তো আশা করতেই পারি যে এই ইভেন্টটা ডিসঅ্যাপয়েন্ট করবে না আমাদের। আর রিসেন্টলি রেসেল পালুজাকে নিয়ে ESPN এর একটা পোস্টারও সামনে এসেছে, যেখানে আমরা জন সিনা, বেকি লিঞ্চ, CM পাং এদের দেখতে পাচ্ছি, রোমান রিংসকে দেখতে পাচ্ছি না। রোমান রিংস হয়তো শোটায় থাকবে না, কেন থাকবে না সেটাও আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে সেপ্টেম্বর মাসের 1 থেকে 26 তারিখ অবধি রোমান রিংস স্ট্রিট ফাইটার মুভির শুটিংয়ে ব্যস্ত থাকবে। তো সেই কারণে এই যে শোটা এটা পড়ছে তার মাঝখানে, মানে 20 সেপ্টেম্বর।
তো সেই কারণেই রোমান রিংস আর কি রেসেল পালুজাতে থাকতে পারছে না, বা রোমান রিংসের থাকার সম্ভাবনা কম, আর সেই কারণেই রোমান রিংসকে অ্যাডভার্টাইজ করা হয়নি। তো ঠিক আছে, রোমান রিংস না থাকলেও শোটা কোনো অর্থে ছোটো শো হবে না, শোটাকে ডাব্লিউডাব্লিউ একটা বিশাল বড় স্কেলের শোই বানাতে চলেছে। আর দেখা যাক AEW এর সাথে কীভাবে কম্পিট করতে পারে, আর AEW এই শোটার সাথে কম্পিট করার জন্য তাদের শোতে কী কী ম্যাচ অ্যানাউন্স করে। কিন্তু হ্যাঁ, দেখতে মজা আসবে যে এই কম্পিটিশনে জেতে কে, আর কে জিতবে সেটা আমরা সবাই জানি, সেটা একটা ফ্যাক্ট। আর আমি আর বলছি না, কারণ আরেকটা ফ্যান বেস অফেন্ড হয়ে যেতে পারে। এবার আরেকটা ফ্যান বেসের কথা যখন তুলেই নিলাম, তখন এটাও বলে রাখি, সেই ফ্যান বেস তো অফেন্ড হওয়া শুরু হয়েও গেছে, কারণ তাদের ওইখান থেকে একটা বিশাল বড় নাম হয়তো সামনে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে, এরকম কথাবার্তা শুরু হয়ে গেছে। আর এই নামটা হলো ক্রিস জেরিকোর। তো রিসেন্টলি ক্রিস জেরিকো একটা পোস্টে লাইক করে দিয়েছিল, যে পোস্টে বলা হচ্ছিল যে যখন ক্রিস জেরিকোর কন্ট্রাক্ট AEWর সাথে শেষ হবে তখন সে ডাব্লিউডাব্লিউতে আসার কথা ভাবতে পারে। আর এই পোস্টটাকে ক্রিস জেরিকো লাইক করে দিয়েছিল, তারপর থেকে এইটা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে যে তার মানে কি সত্যি ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে ফিরতে চলেছে। আর তারপর তো রেসলিং অবজারভার ডেভ মেলজার ওটা আপডেট দেয় যে এই বছরের শেষের দিকে ক্রিস জেরিকোর কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি AEWর সাথে শেষ হতে চলেছে, আর তারপর হয়তো ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার কথা একবারের জন্য ভাবতে পারে। এবার দেখো, আমার এটাই কি মনে হয়, আমার মনে হয় এই সব তো রেসলাররা করেই থাকে যখন তারা আরও বেশি টাকা ডিমান্ড করতে চায় তাদের কন্ট্রাক্টে। এবার টনি খান যদি মনে করে থাকে যে ক্রিস জেরিকো এখনও তার জন্য অতটাই ভ্যালুয়েবল যতটা 2019-20 দিকে ছিল, তাহলে সে ক্রিস জেরিকোকে একটা নতুন কন্ট্রাক্ট অফার করে দিতে পারে বেশি টাকার সাথে। কিন্তু যদি টনি খান মনে না করে যে ক্রিস জেরিকো অতটা ভ্যালুয়েবল তার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে, তো সে হয়তো অত টাকা ক্রিস জেরিকোকে অফার করবে না। সেক্ষেত্রে যদি ডাব্লিউডাব্লিউ ক্রিস জেরিকোকে বেশি টাকা অফার করে দেয় আর একটা কন্ট্রাক্ট অফার করে দেয়, তাহলে এটা তো সম্ভাবনা অবশ্যই আছে যে ক্রিস জেরিকো আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে। কিন্তু আমার কথা হলো যে ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে ফিরে এলেও যে সেটা একটা বিশাল বড় ডিল হয়ে যাবে বা ডাব্লিউডাব্লিউর জন্য একটা লাইফ চেঞ্জিং কিছু হয়ে যাবে বা একদম সিনারি চেঞ্জ হয়ে যাবে, সেরকম কিছু হবে না। হ্যাঁ, অবশ্যই ক্রিস জেরিকো একটা বিশাল বড় সুপারস্টার, সে ডাব্লিউডাব্লিউতে এলে বাস ক্রিয়েট হবে, সে মোমেন্টটা একটা দুর্দান্ত মোমেন্ট হবে, কিন্তু সে যে ডাব্লিউডাব্লিউকে এখন অনেক কিছু দিতে পারে সেটা না। কিন্তু হ্যাঁ, সে তার ক্যারেক্টার ওয়ার্কের সাথে আমাদেরকে এন্টারটেন তো অবশ্যই করতে পারে ডাব্লিউডাব্লিউতে, যেটা হয়তো AEWতে করা একটু মুশকিল, কারণ AEWর লোকজনরা রেসলিং 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 এইটা বেশি চায়, তাদের শুধু রেসলিং চাই, তাদের ক্যারেক্টার ওয়ার্ক স্টোরি লাইন এইসব নিয়ে কিছু নেই, তাদের শুধু ম্যাচ ভালো চাই, রেসলিং ভালো চাই। আর সেক্ষেত্রে ক্রিস জেরিকো এখন একটু তো মানে বয়স হয়ে গেছে, ক্রিস জেরিকোর মানে একটু না অনেকটাই বয়স হয়ে গেছে, আর সেক্ষেত্রে ক্রিস জেরিকো আমার মনে হয় না সেই লেভেলের রেসলিং এই মুহূর্তে দাঁড়িয়ে দিতে পারবে বলে, যেটা সে তার ইয়ং এজে দিত। তো এখন সে যদি কিছু করতে পারে সেটা হচ্ছে তার ক্যারেক্টার ওয়ার্ক দিয়ে আমাদের এন্টারটেইন করতে পারে, আর আমার মনে হয় সেটার জন্য ডাব্লিউডাব্লিউ একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। কিন্তু দেখার বিষয় এটাই যে অ্যাকচুয়ালি কি ক্রিস জেরিকো সত্যি AEW ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসার কথা ভাবছে? কারণ দেখো, AEW যখন শুরু হয়েছিল সেই AEWর একটা বিশাল বড় পিলার ছিল ক্রিস জেরিকো, মানে ক্রিস জেরিকোর জন্যই বলা যেতে পারে AEW একটা পপুলারিটি পেয়েছিল প্রথমের দিকে। কোডি রোডস অবশ্যই ছিল, কিন্তু কোডি রোডসের থেকেও বেশি ভ্যালু যে অ্যাড করেছিল AEW রোস্টারে সে ছিল ক্রিস জেরিকো, আর সেই কারণেই ক্রিস জেরিকো AEW সবার প্রথম চ্যাম্পিয়নও ছিল। তো দেখা যাক ক্রিস জেরিকো এখন সত্যি ডাব্লিউডাব্লিউতে আসার কথা ভাবছে কিনা। কিন্তু তোমাদের মধ্যে কারা কারা ক্রিস জেরিকোকে ডাব্লিউডাব্লিউতে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর চ্যাম্পিয়নের কথা যখন উঠলোই, তখন আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছো যে আমাদের TC1 রোমান রেইন্স সে আবার কবে চ্যাম্পিয়ন হবে। তো তাদের জন্য একটা ভালো খবর আছে। তো এখন খবর বা রিউমার আসছে এরকম, যেটা এখনও কনফার্ম না, এটাও বলে রাখি কনফার্ম না, কিন্তু হ্যাঁ রিউমার চলছে এরকম যে 2026 সালে রোমান রেইন্স মাল্টিপল টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে। মানে এই যে 2024-এর পর থেকে আমরা রোমান রেইন্সকে দেখতে পাচ্ছি যে তার কাছে আর কোনো চ্যাম্পিয়নশিপ নেই, তাকে একটু খালি খালি লাগছে, এইটা হয়তো 2026 থেকে আবার পূর্ণতা পেতে পারে, কারণ 2026 সালে গিয়ে হয়তো রোমান রেইন্স আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে আসতে পারে, এমনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হতে পারে। আর রিউমার তো এটা বলছে সে মাল্টিপল টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। তো তাহলে তো খুব ভালোই হবে, বিশেষ করে আমাদের মতো রোমান রেইন্স ফ্যানদের জন্য তো সেটা বিশাল বড় আনন্দের বিষয় হবে। তো দেখা যাক 2026 আসুক, তারপরেই জানা যাবে যে এই রিউমারটা কতটা সত্যি বা কতটা মিথ্যে। কিন্তু হ্যাঁ, রোমান রেইন্সকে এবার টাইটেল পিকচারে তো আসতে হবে, কারণ অনেকদিন হলো রোমান রেইন্স টাইটেল পিকচারের বাইরে আছে, সে শুধু আসছে, নয় মার খাচ্ছে, নয় মারছে, এসবই করে বেড়াচ্ছে। তো এর থেকে উপরে রোমান রেইন্সকে আবার উঠতে হবে তার স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য। তো আমার মনে হয় 2026-এ রোমান রেইন্স এবার টাইটেল পিকচারে সত্যি সত্যি আসতে পারে। দেখা যাক, আশা করি এটাই হবে। আর এই ভিডিওটাই অবধি থাকুক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর তার সাথে সাথে কমেন্ট বক্সে যে হাইপ বাটনটা আছে ওটাও প্রেস করে দিয়ে দিও, চ্যানেলের তাতে একটু লাভ হয় আর কি। তো তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।